দেখেন অপারেশনস ম্যানেজমেন্ট কি বলছিলাম বলেন, আপনি বলেন। যে কোনো একটা আপনার কথা বোঝা যাচ্ছে না, জানেন না। আচ্ছা ক্লাস করছেন, অপারেশনস ম্যানেজমেন্ট কি বলতে পারবেন কে? অপারেশনস ম্যানেজমেন্ট কি আমি যে শুধু পড়াচ্ছি, আদৌ আপনারা কিছু পড়ছেন কিনা তো আমার জানতে হবে। এটা যেটা বলতেছেন ওটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আপনিও তো একই বললেন। উৎপাদনের শেষে না করার পরে না, কোম্পানিতে যখন যায় ওটা একটা কাজের মাধ্যমে শেষ করে দেন হচ্ছে একটা কনক্রিট ডেফিনিশন কেউ দিতে পারতেছেন না, ডাইরেক্ট না ইনডাইরেক্ট, একদম ডাইরেক্টলি কোম্পানির মানে প্রোডাকশনের সাথে যে সব জড়িত ওটাই হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট। প্রোডাকশনের সাথে কি জড়িত? মানে প্রত্যক্ষভাবে কাজ যেটা প্রোডাকশনের যে কাজ, ওই কাজটার কি? কাজটা হচ্ছে প্রোডাকশন করা। আপনার কথা ঠিক আছে যে একদম প্রোডাকশনের সাথে জড়িত কাজ, হ্যাঁ ওইটাকে আমি জড়িত কাজ তো আমি ফাংশন বলবো। ওটা ম্যানেজমেন্ট কখন হবে? ওইটাই তো হচ্ছে না অপারেশন ম্যানেজমেন্ট যেটাকে বলি আমরা। যে প্রসেসের মাধ্যমে আপনাদের একই জিনিস দেখেন কত দিন ধরে পড়াচ্ছি, অপারেশনস ম্যানেজমেন্টটা বলতেই পারতেছেন না ঠিক মতো। যে কাজটা মানে যে প্রসেসের মাধ্যমে আপনার র ম্যাটেরিয়ালসটা বা ইনপুটটা, এই কথাগুলো বলতেই পারতেছেন না। ইনপুট নাকি? ইনপুটকেই তো আমি র ম্যাটেরিয়ালস বলি, ঠিক আছে? মানে র ম্যাটেরিয়ালসকেই ইনপুট বলি। এখন ইনপুট শুধুমাত্র র ম্যাটেরিয়ালস না, কোনো অর্গানাইজেশনের কোনো এমপ্লয়ি যে নলেজটা ব্যবহার করতেছে প্রোডাক্টটাকে আউটপুটে পরিণত করার জন্য, তার ওই নলেজটা ওয়ান কাইন্ড অফ ইনপুট, রাইট? কোনো কিছু প্ল্যানিং করতেছে ওটা মানে একবারে স্পেসিফিক ডেফিনিশন দিয়ে দেন তো লেখা নিয়ে না আমি দিব না তো। আপনি লেকচার চেক করেছেন? মানে যে বলেন না এটা তো মনে করেন বুঝায় বলেন, এটা যে একটা এক্সাক্ট ডেফিনিশন আছে আমি সেটা বলতে চাই। এক্সাক্ট ডেফিনিশন আমি তো মুখস্থ করতে নিষেধ করি আপনাদের, মুখস্থ করলে মনে থাকবে না। যে প্রসেসটার মাধ্যমে আমরা ইনপুটকে প্রসেসিংয়ের মাধ্যমে আউটপুটে পরিণত করি, ওই প্রসেসের ম্যানেজমেন্টটাই হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট। এখন ম্যানেজমেন্টটা কি? প্ল্যানিং, লিডিং, অর্গানাইজিং, কন্ট্রোল, দ্যাটস ইট। দ্য সিস্টেমেটিক ডিজাইন, the systematic planning, organizing, leading and controlling of the process which are responsible to transform input into output. That's it. আমি কি মুখস্থ করছি? মনে হলো? যাই হোক, ক্লাসটা শুরু করি। বাসায় একটু পড়াশোনা করেন, হ্যাঁ? শুধুমাত্র ক্লাসে আসলে তো হবে না, পড়াশোনা করেন। মিডের আগে আগে পড়বো এটা চিন্তা করলে তো ঝামেলা হয়ে যাবে। এতদিন ক্লাস করেও পারতেছেন না, মিডের আগে একদিন পেরে যাবেন। যদি ওই কনফিডেন্স বা মেধা থাকে আলহামদুলিল্লাহ। মিডের আগের একদিন আছে কিন্তু অনেক স্টুডেন্ট পরীক্ষার একদিন আগে রাতে পড়ে কিন্তু সে A+ পায়, আছে কিন্তু এক্সট্রা মেধা, এরকম এক্সট্রা অর্ডিনারি পার্সন আছে। বাট আমি তো অ্যাটলিস্ট এক্সট্রা অর্ডিনারি পার্সন না। আপনাদের মধ্যেও কতজন এক্সট্রা অর্ডিনারি আছেন এটা আপনারাই ভালো বলতে পারবেন, আমি বলতে পারবো না। মানে যেদিন যে ক্লাসটা হয় ওটা বাসায় যে একটু রিভাইজ করলে কিন্তু হয়ে যায়, অনেক সময় দেওয়া লাগে না, মাথায় সেট আপ হয়ে যায়। আচ্ছা দেখেন, এই লেকচার 3-তে আমি এই যে 3টা টপিক পড়াবো। কি কি? ইনপুট, প্রসেস এবং আউটপুট মডেল। আমি বলছিলাম যে কোনো সিস্টেমে 3টা পার্ট থাকে, একটা হচ্ছে ইনপুট, প্রসেসিং, আউটপুট। তারপর হচ্ছে পারফরমেন্স, 5টা এসেনশিয়াল পারফরমেন্স অবজেক্টিভ। তারপরটা হচ্ছে 4B এবং দেয়ার ইনফ্লুয়েন্স অন প্রসেস ম্যানেজমেন্ট বা টাইপোলজি অফ অপারেশনস। দেখেন এই যে এটা একটু পিকচারটা মাথায় নিয়ে নেন, তাহলে আশা করি অপারেশনস ম্যানেজমেন্টটা ভুলবেন না। প্রথমে ইনপুট,
হচ্ছে অর্গানাইজেশনের কোনো ডিরেক্ট রিলেশন যাদের সাথে নাই, তারা হচ্ছে অর্গানাইজেশনে টাকা পেমেন্ট করে এবং সার্ভিস নেয়, তারা হচ্ছে এক্সটার্নাল কাস্টমার। আর ইন্টারনাল কাস্টমার হচ্ছে একই মানে ফর এক্সাম্পল আমার ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আমার একটা ইনফরমেশন লাগবে, আমি এইচআর ডিপার্টমেন্টে আসছি, ওই ইনফরমেশনটা আমার যখন লাগবে তখন আমি কিন্তু ওই অর্গানাইজেশনের এক্সটার্নাল মানে ইন্টারনাল কাস্টমার, ওই ইনফরমেশনটা নিয়েই কিন্তু আমি আমার প্রসেসিংটা শুরু করব। হ্যাঁ করা যায়, ট্রান্সপোর্ট ম্যাটেরিয়ালস এগুলো সব হচ্ছে আমরা ইনপুট রিসোর্সেস হিসেবে ধরি এবং এগুলোই আমরা প্রসেসিং এর মধ্যে এগুলো করি। এবং লাস্টটা হচ্ছে আউটপুট হিসেবে আমরা কি পাই, প্রোডাক্ট পাই, সার্ভিস পাই। এবং ইন্টারেস্টিং থিং হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশনও ওয়ান কাইন্ড অফ আউটপুট নাকি। আমি আপনাদেরকে একটা জিনিস বোঝানোর পরে কতটুকু বোঝাতে পেরেছি এটাও ফিডব্যাক দিচ্ছেন, এটাও আমার জন্য আউটপুট। কাস্টমাররা যদি নেগেটিভ রিভিউ দেয় ওটাও ওয়ান কাইন্ড অফ আউটপুট, মানে আমার এই কোথাও ল্যাকিং ছিল তারা এই ফিডব্যাকটা আমাকে দিচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আমার প্রসেসিংয়ে আমি চেঞ্জ আনি, সেই অনুযায়ী আমি ইনপুটে চেঞ্জ আনি। বুঝতে পেরেছেন কিনা? যেটা আমরা কন্ট্রোলিংয়ে করি, যে কম্পেয়ার করি টার্গেট রেজাল্ট কী ছিল এবং অ্যাকচুয়ালি রেজাল্ট কী, সেটার সাথে কম্পেয়ার করেই কিন্তু আমরা বাকি কাজগুলোতে আবার চেঞ্জ আনি, যে এখানে না এখানে কোথাও না কোথাও গ্যাপ ছিল, হয়তো আমি ইনপুট হিসেবে যে রিসোর্সটা দেওয়ার কথা ওটা আমি দেই নাই, হয়তো ওটার প্রসেসিংয়ে যেরকম ডিজাইন ফলো করার কথা, যেরকম ইমপ্রুভমেন্টের দরকার ওটা প্রসেসিংয়ে হয়নি। তারপর ইউনিট কস্ট মানে প্রফিটেবিলিটি আর কি, আপনার প্রফিট, এটাও তো আউটপুট। বিজনেস অর্গানাইজেশন তো প্রফিটের জন্যই মেইনলি আপনার রান করে তাদের অর্গানাইজেশন। এবং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, আপনি এমন একটা কোনো কাজের মাধ্যমে আপনি যদি এনভায়রনমেন্টকে ইম্প্যাক্ট করতে পারেন পজিটিভলি, তার মানে ওটা আপনার জন্য পজিটিভ আউটকাম। আর আপনার কাজের জন্য যদি এনভায়রনমেন্টের কোনো ক্ষতি হয় ওটা আপনার নেগেটিভ একটা আউটপুট ক্রিয়েট হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে এইটাই হচ্ছে আপনার এই ইনপুট প্রসেস এবং আউটপুট, এই টোটাল প্রসেস মডেলটার ম্যানেজমেন্টটাকে আমরা অপারেশনস ম্যানেজমেন্ট বলতে পারি, যে ইনপুট থেকে শুরু করে আউটপুট পর্যন্ত টোটাল যে প্রসেসটা ওইটার ডিজাইন, ক্রিয়েশন, ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, ওইটার প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং, এই সব কিছুই হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্টের মধ্যে ইনক্লুডেড। বুঝতে পেরেছেন সবাই? কথা বলে না, এটা এরকম অর্ধেক আসে না কেন? দেখছেন নিচে নেমে যাচ্ছে। আচ্ছা যাই হোক, কী করার। এখানে দেখেন এই ইনপুট আউটপুট প্রসেস মডেলটাকে আমি যদি একটু ডিফাইন মানে এক্সপ্লেন করতে চাই, প্রথমটা কি? ম্যানেজিং ইনপুট রিসোর্সেস, রাইট রিসোর্সেস, people, equipment, materials are available in the right quantity at the right time for the operations needs. আপনি অ্যাজ a manager of an organization এটা এনশিওর আপনাকে করতেই হবে যে রাইট রিসোর্সের মধ্যে কি আছে, মানে সঠিক মানুষ, সঠিক ম্যাটেরিয়ালস, সঠিক ইকুইপমেন্ট, সঠিক ফ্যাসিলিটিস যাতে সঠিক জায়গায় সঠিক সময়ে পাওয়া যায় এবং তার কোয়ান্টিটিও যাতে সঠিক থাকে। আপনার দরকার 5000 র ম্যাটেরিয়ালস ইউনিট, ঠিক আছে, আপনি সেখানে 10,000 নিয়ে আসছেন, বাকিটা তো আপনার নষ্ট হয়ে যাবে, আপনার অর্গানাইজেশনের জন্য লস। আবার কম আনলে আপনি যতটুকু ডিমান্ড ততটুকু সাপ্লাই দিতে পারবেন না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? নাম্বার 2 কি? ম্যানেজিং প্রসেসেস। এখানে প্রসেসেস আর প্রসেস মানে কি, আমি যদি কোশ্চেন করি হোয়াট ইজ প্রসেস, এটা মানে কি বলবেন? হোয়াট ডু ইউ মিন বাই প্রসেস? সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস বলতে পারি, ওয়ে অফ বলতেই পারতেছে না। যাই হোক, দেখেন processes can be defined as a series of interlinked মানে একটা
তারপরটা কি ম্যানেজিং আউটপুট। দ্য অপারেশনস ফাংশন ইজ রেসপন্সিবল ফর মিটিং কাস্টমার নিডস by delivering required product or service. The efficiency of the operation detects how much resource is needed and this feeds straight through the unit cost where relevant profitability. এটা মানে বোঝানো হচ্ছে আপনার আউটপুটটা যাতে কাস্টমারদের নিডটা ফুলফিল করতে সক্ষম হয়। যে ফর এক্সাম্পল কিভাবে বুঝাবো, যে কোনো একটা প্রোডাক্টের এক্সাম্পল দেন তো। মেডিসিন, হ্যাঁ মেডিসিন দেওয়া যায়। আমার যে অসুখের জন্য, যে অসুখটা সারানোর জন্য যে মেডিসিনটা আমার দরকার, সেই ওষুধটা খাওয়ার পরে বা নেয়ার পরে আসলে আমার সেই অসুখটা মানে ওই ডিজিজটা আমার ইমপ্রুভমেন্ট হলো কিনা কমাতে, ঠিক আছে। এটা আমি কিভাবে টেস্টিফাই করব? কনজিউমারদের ফিডব্যাক নিব, তাদের টেস্টিফাই করার, এবং এটার জন্য আবার দেখবেন যে কিছু কিছু ওষুধের গায়ে লেখা থাকে সাইড ইফেক্ট কী কী হতে পারে, থাকে না? বা কারো যদি ডায়াবেটিস থাকে, হৃদরোগের সমস্যা থাকে, অ্যালার্জির প্রবলেম থাকে, তারা এই ওষুধটা নেওয়ার সময় ডক্টরের কনসাল্ট মানে ডক্টরের সাথে পরামর্শ করে নিতে বলা হয়, ঠিক আছে। তার মানে আপনার অর্গানাইজেশনের ইনপুট বলেন, প্রসেস বলেন, আউটপুট বলেন, সব কিছুকে ঠিকমতো ম্যানেজ করা, প্ল্যান করা, অর্গানাইজ করা, লিড করা, এই টোটাল মডেলটাই অপারেশনস ম্যানেজমেন্টের মধ্যে ইনক্লুডেড। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? যদি বলি যে এক্সপ্লেন দ্য ইনপুট আউটপুট মডেল, পারবেন না এক্সপ্লেন করতে? আশা করি পারবেন। এখানে দেখেন 5টা এসেনশিয়াল পারফরমেন্স অবজেক্টিভের কথা বলা হয়েছে। প্রথমটা কি? আচ্ছা, এখানে একটা টার্ম ইউজ করা হচ্ছে, দেখেন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। খেয়াল করেছেন? কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, হোয়াট ইজ দ্যাট? জানার কথা, আপনাদের জানা উচিত। মার্কেটে যারা একই প্রোডাক্টের আরো কম্পিটিটর আছে, ওদের থেকে আমাদের প্রোডাক্টের অ্যাডভান্টেজটা কতটুকু, মানে আমরা কতটুকু হচ্ছে বেশি প্রোভাইড করতেছি ওদের প্রোডাক্টের তুলনায়, সেটা হচ্ছে আমার কম্পিটিটর। আচ্ছা, আমার কাস্টমারদের স্যাটিসফ্যাকশন, কাস্টমাররা আর মোর স্যাটিসফাইড বাই মাই প্রোডাক্টস, এটা ওয়ান কাইন্ড অফ আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আমার প্রাইস অন্যান্য কম্পিটিটরদের তুলনায় কম, এটাও আমার ওয়ান কাইন্ড অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আমার কোয়ালিটি আমি কম্প্রোমাইজ করি নাই, কিন্তু আপনি যদি আবার এমন করেন কোয়ালিটি কমিয়ে দিলেন, কোয়ান্টিটি কমিয়ে দিলেন, ওই যে পটেটো চিপসটা আছে না, এই বোম্বে সুইটসের নাকি, বোম্বে সুইটসেরই তো আগে অনেক ছিল, আমি যখন ছোট ছিলাম 10 টাকা, তখন না 10 টাকাই ছিল নাকি, 10 টাকাই ছিল, অনেক ছিল। কিন্তু এখন দেখেন ওরা কি করছে, এতটুকু। আগেরটা অনেক মজা ছিল। তাহলে দেখেন আপনি কোয়ান্টিটি কোয়ালিটি দুটা কমিয়ে যদি প্রাইস কমিয়ে দেন বা প্রাইস সেম রাখেন, তাহলে কিন্তু আলটিমেটলি সেটা কনজিউমাররা বোঝে। আর এখনকার কাস্টমাররা অনেক বেশি অ্যাডভান্সড, রাইট? এখন আমরা যারা কাস্টমার আছি, আমরা যারা মানে বিজনেস অর্গানাইজেশন, তাদের চেয়েও আমরা বেশি অ্যাডভান্সড, ঠিক আছে। লাভটা কি? বিকজ আপনি যদি প্রোডাক্টের কোয়ালিটি ইনক্রিজ করে প্রাইস ইনক্রিজ করে দেন, তখন তো কাস্টমার নিতে যাবে। ফর পটেটো ক্র্যাকারসের এক্সাম্পল, কিন্তু আপনার কোয়ালিটি আপনি যদি মেনটেন করেন, আপনার কিন্তু কাস্টমাররা থাকবে। কাস্টমাররা কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট চায়। এখন মিস কোয়ালিটি যদি আমি মেইনটেইন করলাম, কিন্তু আমার তো প্রোডাকশন খরচ রেটটা বেড়ে যাবে, তখন তো আমার অবভিয়াসলি সেলিং প্রাইসটা বাড়বে। ওই কাস্টমারগুলো তো দেখা যাচ্ছে হাই এন্ড চিপসগুলো নিতে চায় না। আমি বলি এখানে অনেক কিছু আসে, মানে আপনাকে এমন একটা প্রাইস সেট করতে হবে যেই প্রাইসটা আপনার জন্য লস হবে না। দেখেন বিজনেস অর্গানাইজেশন তো আর লসে চালানো সম্ভব না। আপনার লস হবে না, আপনার প্রফিট থাকবে, কিন্তু আপনার কনজিউমাররাও যাতে সেটা অ্যাফোর্ড করতে পারে। এই যে মিস পটেটো চিপস, রিং চিপস, এগুলো কিন্তু মনে করেন যে 10 টাকা, এটা মাইন্ডসেট আপ হয়ে গেছে কাস্টমারের, 10 টাকার উপরে দিলে কিনবো না। তাহলে আর বাকি চিপসগুলো দোষ করছি, যেমন ডেটোস আছে, তারপরে হচ্ছে মিস্টার টুইস্ট আছে, আর কি মানে আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা বুঝাতে পারছি কিনা?
ঠিক আছে? কোয়ালিটি কত ভালো চিপস খাওয়া নিয়ে আপনি যেটা বলতেছেন, আপনি যদি কোয়ালিটি কমিয়ে ফেলেন আপনার কাস্টমার কমবেই। হ্যাঁ, মানে প্রাইস যদি ইনক্রিজ করেন তাও কাস্টমার কমবে, কিন্তু তারপর আপনার বাজারে একটা গুড রেপুটেশন কিন্তু থাকবে যে বাটার কথা চিন্তা করেন বা অ্যাপেক্সের কথা চিন্তা করেন। ফরেনার্স বলবে যে এটার দাম বেশি হলে ভালো, এটা কি আমরা? কারণ আমরা মাঝে মাঝে কি চিন্তা করি, আমরা কিন্তু মাঝে মাঝে সাস্টেইনেবিলিটিটা বেশি চাই, যে কোন প্রোডাক্টটা আমার বেশি দিন যাবে, সেজন্য প্রাইস একটু বেশি দিলাম, সমস্যা নাই। কিন্তু একটা প্রোডাক্ট কিনলে 2 দিনের মাথায় সেটা শেষ, ওটা মানে যত কম দিয়ে কিনেন না কেন ওই টাকাটাও কিন্তু আপনার লস। বুঝেন নাই? ওই যে সস্তার 3 অবস্থা একটা কথা আছে না? ম্যাম পটেটো ক্র্যাকারস ওটা 15 টাকা করছিল, কোয়ান্টিটি মনে ভালোই ছিল। না, ওটা 15 টাকা কখনোই করে নাই, করছে নাকি? 15 টাকা করছিল। কি এই টাইপের ছিল, 15 টাকাও ছিল 10 টাকাও ছিল, মাঝখানে দুটোই করছিল। এখন আবার 10 টাকা। আচ্ছা যাই হোক, দেখেন এই দেখেন প্রথমে কোয়ালিটির কথা চলে আসছে, বিং রাইট, স্পিড, হাউ স্পিডি ইউ ক্যান ডেলিভার ইউর প্রোডাক্ট অর সার্ভিস। ঠিক আছে, যখন এটা আমরা যখন অনলাইনে যখন একটা কনজিউমার বা কাস্টমারের নিড হয়, আমরা যত তাড়াতাড়ি সেই প্রোডাক্টটা মার্কেটে পাবে অ্যাভেলেবল, তাহলে তো আমার কম্পিটিটররা চলে আসবে। হ্যাঁ, তারা কিন্তু ওই জায়গাটা ক্যাপচার করে ফেলবে। ডিপেন্ডেবিলিটি, বিং অন সাপ্লাই চেইনের মধ্যে পড়ে না? স্পিড, হ্যাঁ সাপ্লাই চেইনের মধ্যে পড়ে। ঠিক আছে, বিং অন টাইম, এগুলো সবই আসলে একটা একটার সাথে লিঙ্কড, বুঝতে, এই জন্য চেইন বলা হয়, বুঝছেন, এই জন্যই চেইন বলা হয়। তারপর ডিপেন্ডেবিলিটি, বিং অন টাইম, এখানে ডিপেন্ডেবিলিটি বোঝানো হচ্ছে আপনি হাউ মাচ রিলায়েবল টু ইউ, মানে ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস টুয়ার্ডস ইউর কাস্টমার্স। আপনার কাস্টমাররা আপনার প্রোডাক্টের উপর কতটা রিলাই করতে পারে বা ডিপেন্ড করতে পারে, যে না এই মেডিসিনটা বা এই ডক্টরের কাছে গেলেই আমি আমার মানে কাঙ্ক্ষিত সেবাটা পাবো, বা আমার কাঙ্ক্ষিত যে মানে আমি যে সেবাটা চাচ্ছি এই মেডিসিনটা ইউজ করে সেটা আমি পাবো। মানে আপনি কাস্টমারদের ট্রাস্টটা অর্জন করতে পারছেন কিনা, ট্রাস্ট ওয়ার্দি কিনা আর কি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা। অনেক প্রোডাক্ট বা সার্ভিস দেখবেন যে আমরা কিন্তু ট্রাস্ট করতে পারি না যে এটা ভালো হবে কিনা, আমরা কনফিউজ থাকি। কিন্তু কোনো মানে এটা আবার ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে বেশি হয়। যেমন মোবাইল, ল্যাপটপ বা এসি, রেফ্রিজারেটর কেনার সময় দেখবেন যে আমরা বাংলাদেশি পণ্য এটা কিন্তু একটু মানে ট্রাস্ট করতে গেলেও কিন্তু একটা কনফিউশন কাজ করে যে কেমন হবে, ট্রাস্ট করলে কোয়ালিটিফুল হয় না, আমাদের মধ্যে সাইকোলজিক্যাল মাইন্ডসেট, এটা মাইন্ডসেট হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আপনি যদি ওই মাইন্ডসেটটা ক্রিয়েট করতে পারেন যে না আপনার প্রোডাক্ট প্রাইস বেশি হতে পারে বাট কোয়ালিটিতে তারা কোনো ছাড় দেয় না, সেক্ষেত্রে একটা ট্রাস্ট কিন্তু আপনি অর্জন করতে পারবেন মার্কেটে। ঠিক আছে, আর এগুলো খুব দ্রুত ছড়িয়ে দেয়, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে আরও বেশি দ্রুত ছড়িয়ে যায়। ঠিক আছে, ডিপেন্ডেবিলিটি। তারপরটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে বিং অ্যাবল টু চেঞ্জ। নোকিয়ার কথাও মাথায় চলে আসছে এটা দেখে, তাই না? ওরা কিন্তু এই ফ্লেক্সিবিলিটিটা বা অ্যাডাপ্টেবিলিটিটা এফোর্ড করতে পারে নাই, এখনও আছে তারা, বুঝতে পেরেছেন? একটা সময় নোকিয়া ছাড়া ফোনই ছিল না, জানেন, এই যে ছোট ফোন যেটা, এবং এটা এত পড়তো এবার পানিতে পড়ে গেলে মনে হয় কিছু হতো না, কিচ্ছু হতো না। মানে ধরেন ওই প্লাস্টিকের যেগুলো এগুলো মানে ভেঙে ঠেঙে গেছে, তাও ওটার মেশিন কিন্তু চলতেছে। কিন্তু যখনই স্মার্টফোনটা ট্রেন্ডে চলে আসলো ওটার সাথে আর কোপ আপ করতে পারলো না, চলে গেল। তার মানে আপনি যদি একটা বিজনেসে বা ইন্ডাস্ট্রিতে, এটা এখন ইগো হতে পারে, অনেক বিষয় আছে। লাস্টে একটা কনফারেন্স রুমে কান্নাকাটি করতে এত বড় মিস্টেক করতে এর সাথে ফলো করেনি। যাই হোক, এখন কান্না করে লাভ নাই। ঠিক আছে, কাজের কাজ না করে এখন নোকিয়াও কিন্তু এক নম্বর ব্র্যান্ড অবশ্যই থাকতো, কারণ নোকিয়ার কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছিল, স্পেশালি বাংলাদেশে, ওয়ার্ল্ডে ছিল। ঠিক আছে, কিন্তু সেই মার্কেটটা ওরা মানে এই ফ্লেক্সিবিলিটিটা বা অ্যাডাপ্টেবিলিটিটা তারা এই টেকনোলজির সাথে তারা করতে পারে নাই। যাই হোক, পরেরটা কি দেখেন, মানে এখানে বিষয়টা হচ্ছে আপনি যদি অনেক দিন বিজনেস করতে চান, ইন্ডাস্ট্রিতে যদি আপনি এস্টাবলিশ হতে চান, আপনাকে ফ্লেক্সিবল হতেই হবে। কাস্টমারদের নিডস এবং ওয়ান্টসের সাথে আপনাকেও আপনার প্রোডাক্টে চেঞ্জ আনতে হবে। আর এখন সবকিছু অনেক র্যাপিড না? হ্যাঁ, রিসার্চ এবং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থাকে,
যে ওরা কিন্তু রিসার্চ করে যে এখনকার মার্কেট ট্রেন্ড কি, কোন প্রোডাক্টের কোন ফিচারটা এখন কনজিউমাররা পছন্দ করতেছে বেশি, ঠিক আছে। তারপরটা কি, কস্ট বিং প্রোডাক্টিভ। এখানে কস্ট বিং প্রোডাক্টিভ কথাটা কেন ইউজ করেছে কস্টের সাথে? ওই যে এফিসিয়েন্সি, মনে আছে এফিসিয়েন্সি, ঠিক আছে। মানে একই কাজ, একই প্রোডাক্ট আপনি কত কম কস্টে দিতে পারবেন, কত কম কস্টে এবং কত কম সময়ে, দ্যাট মিনস ইউ আর মোর প্রোডাক্টিভ দেন আদার্স, ঠিক আছে। আচ্ছা, যত প্রোডাক্টিভ হবেন আপনার কস্ট তত মিনিমাইজ হবে এবং প্রফিট তত ম্যাক্সিমাইজ হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে দেখেন এটা কি ছিল, 5টা পি ছিল তাই না, সরি 5টা পি না, কি যেন ছিল, 5 এসেনশিয়াল ওই পারফরমেন্স অবজেক্টিভস। আচ্ছা, এটা হচ্ছে, আর এখানে দেয়া আছে, এটাই হচ্ছে আমি যেটা বললাম ওটাই হচ্ছে এক্সপ্লেনেশনটা, এটা যে ডেলিভার অ্যান আউটপুট ফর হায়ার কোয়ালিটি দেন কম্পিটিটরস বিং রাইট ফিউ ডিফেক্ট এবং কাস্টমার রিটার্নস। কাস্টমার রিটার্নস কি, আপনার ডিফেক্টিভ প্রোডাক্ট পেলেই তো কাস্টমাররা রিটার্ন করে, রাইট? কাস্টমার আবার নিবে জিনিসটা, উল্টা বলছেন, মানে ডিফেক্ট প্রোডাক্ট পেলে কাস্টমার আর দিবে না, কাস্টমার রিটার্ন না। আমি যদি ফর এক্সাম্পল দারাজ থেকে যদি একটা কোনো প্রোডাক্ট অর্ডার করি এবং সেটা যদি ডিফেক্ট হয়, পরবর্তী অর্ডার কিন্তু আমার মনে হয় না আমি আর করব। আমি আমার একটা এক্সাম্পল দেই, বুঝছেন, আমি অনেক শখ করে একটা শাড়ি অর্ডার করছিলাম, দারাজে না, মানে অন্য একটা পেজে, হ্যাঁ, মানে অনেক শখ করে, জীবনে প্রথম, বুঝছেন, একটা শাড়ি অর্ডার করছিলাম। কি সুন্দর একটা কালার ছিল যেটা দেখছি, যখন ডেলিভারি আসছে আমি কালার দেখে বিশ্বাস করেন আকাশ আর পাতাল ডিফারেন্স। 5000। আমি আর জীবনেও অনলাইনে তারপর মনে হয় না আমি শাড়ি আর অর্ডার করছি। হ্যাঁ, কিসের কেস করব, আমি পরে ফেরত দিয়ে দিয়েছি, তারপরও আমাকে 200 টাকা দিতে হয়েছে। ডেলিভারি চার্জ তো আর 200 না, কি যেন কি বললো, ওনার লস হয়ে যাবে এই সেই এগুলো বলে, ও না না না, এটা তো আবার অ্যাডভান্স পেমেন্ট করতে হয়েছিল আমাকে কিছু টাকা, ওখান থেকে শেয়ার পুরোটা আমাকে দেয় নাই, বুঝতে পেরেছেন? মানে মানে অনলাইনে ওরা কিছুটা অ্যাডভান্স নিয়ে রাখে, কারণ পরবর্তীতে কেউ যদি ক্যান্সেল করে দেয় তখন, হ্যাঁ, এটা ওদের সেফটি মেজার, ঠিক আছে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা, তারপর হচ্ছে স্পিড তো বললাম, বিং কুইক ইন অপারেশনস উইথ লিড টাইমস, বেটার ক্যাপাসিটি ইউটিলাইজেশন। তারপর হচ্ছে ফ্লেক্সিবিলিটি তো বললাম, কস্টও বললাম, এই যে ডেলিভার অ্যান আউটপুট অ্যাট মিনিমাম কস্ট, কম্পোনেন্ট নিডস টু বি প্রোডাক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট, যেটা বললাম। আচ্ছা, এখানে দেখেন দুইটা কথা বলা আছে, ডুইং থিংস রাইট গিভস এ কোয়ালিটি অ্যাডভান্টেজ, ডুইং থিংস রাইট gives a quality advantage and doing things fast gives a speed advantage, বুঝতে পেরেছেন তো? আপনি যদি সঠিক প্রসেস এবং সঠিক রিসোর্সেস ইউজ করতে পারেন, তার মানে আপনার কোয়ালিটি ওই অ্যাডভান্টেজটা আপনি পাবেন। আর স্পিডের ক্ষেত্রে আপনি যত ফাস্ট হবেন, স্পিডের দিক থেকে আপনি তত অ্যাডভান্টেজটা পাবেন, ঠিক আছে। এখানে দেখেন 4টা ভি দেওয়া আছে, 4 V's and their influence on process management. প্রসেস ম্যানেজমেন্ট আর অপারেশনস ম্যানেজমেন্ট সিনোনিমাস, বুঝতে পেরেছেন? প্রসেস কোনটা, ওই যেটা যে প্রসেসের মাধ্যমে আমরা ইনপুটটাকে আউটপুটে কনভার্ট করি, ওইটা ম্যানেজ করা মানেই তো অপারেশনস ম্যানেজমেন্ট, ঠিক আছে। এখানে দেখেন ভলিউমের কথা বলা আছে, ভলিউম একটা হচ্ছে লো ভলিউম, মানে ভলিউম মানে বুঝতে পেরেছেন তো, এবং আরেকটা হচ্ছে হাই। লো ভলিউমের ক্ষেত্রে কি হয়, লো রিপিট হয়, মাল্টিটাস্কিং হয়, লেস সিস্টেমাইজেশন, মানে সিস্টেমেটিক বা মেকানিক্যাল জিনিসটা লেস, এবং ইউনিট কস্ট মানে বোঝেন প্রত্যেকটা ইচ প্রোডাক্টের যে কস্টটা সেটা অনেক হাই হয়। এটা মানে বুঝছেন, ফর এক্সাম্পল আমি যদি অ্যাট এ টাইম আমি 50,000 প্রোডাক্ট যদি আমি উৎপাদন করি, সেখানে কিন্তু আপনার কস্ট কম হবে। এটার সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে আমরা যখন ট্যুরে যাই, ট্যুরে যত বেশি মানুষ যাবেন দেখবেন যে পার পার্সন খরচটা তো কমে যায়। আবার ট্যুরে যদি ধরেন শুধু একজন যান,
কাপল ছাড়াও অনেকে একজনও যায় কোনো কোনো গ্রুপের সাথে, ঠিক আছে? তারা দেখবেন যে পার হেডে তাদের খরচ অনেক বেড়ে যায়। ইকোনমাইজ অফ স্কেল এটাকে বলা হয়, যে আপনি যত ভলিউম বেশি প্রডিউস করবেন আপনার পার ইউনিট কস্ট তত কম হবে। আর এই জন্যই তো লো দেখেই তো এটা হাই। আবার ভলিউম যদি হাই হয় সেই ক্ষেত্রে লো ইউনিট কস্ট। বুঝতে পেরেছেন? ইউ ওয়ান্ট টু হোয়াট? এটাকে হাই প্রোডাকশন আচ্ছা আচ্ছা, তারপর দেখেন কি ভ্যারাইটি যখন হাই হয় তখন কি হয়? ফ্লেক্সিবল, কমপ্লেক্স, কাস্টমাইজড এবং হাই ইউনিট কস্ট। আমরা যখন টেইলরিংয়ে আমরা ড্রেস বানাতে দেই না টেইলরের কাছে, দেখবেন টেইলরে যখন আমরা ড্রেস বানাতে দেই এক একজনের সাইজ তো এক এক রকম শরীরের, সেই অনুযায়ী তো টেইলর ড্রেস বানায়। সেই ক্ষেত্রে আপনার কি হয় দেখেন, হাই ইউনিট কস্ট। কিন্তু আপনারা যখন স্ট্যান্ডার্ড একটা কুর্তি বা কিছু কেনেন একই সাইজের, 34 বলেন, 35 বলেন বা 36 বলেন, একই স্ট্যান্ডার্ড, কিন্তু আমি আমার সাইজ অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমার কস্ট বেশি যাবে না। বুঝতে পেরেছেন? এবং এটা কাস্টমাইজড হবে, কমপ্লেক্স হবে। আর যখন ভ্যারাইটি লো হয় স্ট্যান্ডার্ডস তত বেশি হয়, যেটা আমি বললাম। ভ্যারাইটি যত কম, কেন আমার এক একটা ড্রেসের আমি ধরেন বাটন বেশি দিতে বললাম, আরেকজন বাটন দিতেই বললো না, কিন্তু ওই ধরনের কুর্তি আমি যদি 100টা প্রডিউস করে রাখি একই রকমভাবে, তাহলে তো আমার এক্সট্রা যে খরচটা অ্যাক্সেসরিজের সেটা লাগলো না। তারপরটা হচ্ছে আপনার ভেরিয়েশন ইন ডিমান্ড। ভেরিয়েশন ইন ডিমান্ড, ডিমান্ডের তারতম্য, যেটা ডিমান্ডের তারতম্য যখন হাই হয় তখন চেঞ্জিং ক্যাপাসিটি, ফ্লেক্সিবিলিটি, অ্যান্টিসিপেশন আর হাই ইউনিট কস্ট হয়। এবং ভেরিয়েশন যখন কম হয়, মানে কাস্টমাররা যখন একই ধরনের প্রোডাক্ট বেশি চায়, তার মানে ভেরিয়েশন কম। আর কাস্টমাররা এক একজন এক এক ধরনের প্রোডাক্ট চাচ্ছে, কস্ট বেশি। বুঝছেন? এক্ষেত্রে স্টেবল হয়, রুটিন ওয়ার্ক হয়, এটা আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন। এটা কিন্তু আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না, ওটা আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন। এবং লো ইউনিট কস্ট, আপনার কস্টও কমে যাবে। এবং লাস্টেরটা কি? ভিজিবিলিটি। ভিজিবিলিটি মানে হচ্ছে দৃশ্যমান, কতটা দৃশ্যমান। এটা যদি হাই হয়, ভিজিবিলিটি যদি হাই হয়, তাহলে কস্টের পার ইউনিট কস্টও হাই হবে। মানে হাউ মাচ ভিজিবল ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস, মানে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রত্যেকটা ফিচার কতটা ভিজিবল কাস্টমারদের কাছে, তারা দেখতে পাচ্ছে, সেক্ষেত্রে আপনার ইউনিট কস্ট কিন্তু বেড়ে যাবে। এবং যত কম ভিজিবল সেক্ষেত্রে ইউনিট কস্ট কমে যাবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে 4 V's। কি কি? ভলিউম, ভ্যারাইটি, ভেরিয়েশন ইন ডিমান্ড, ভিজিবিলিটি। এখানে দেখেন এটার এক্সপ্লেনেশনটা কি দেওয়া হচ্ছে। ইট রেফার্স টু দ্য কোয়ান্টিটি, তো চলে যাচ্ছে। ইট রেফার্স টু দ্য কোয়ান্টিটি অফ প্রোডাক্টস দ্যাট আ কোম্পানি ক্যান মেক বেসড অন দ্য ডিমান্ড। Companies can use different production system to handle the volume. Variety হচ্ছে more variety the product, the more operations process are needed, এবং more the cost। যত ভ্যারাইটি হবে অপারেশন প্রসেসটাও তত ভ্যারাইটি হবে, মানে ভেরিয়েবল হবে এবং কস্টও বেশি হবে। আবার ভিজিবিলিটির ক্ষেত্রে ভিজিবিলিটি ইজ অ্যাবাউট বিং নোয়িং দ্য কাস্টমার নিডস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ দ্য প্রোডাক্টস। এবং লাস্টেরটা হচ্ছে ভেরিয়েশন ইন ডিমান্ড। এটা হচ্ছে আপনার ইনক্রিজ ইন ডিমান্ড রিকোয়ার্স ইনক্রিজড ইনপুটস, রাইট? আমার কোনো প্রোডাক্টের হঠাৎ করে ডিমান্ডটা অনেক বেশি বেড়ে গেল, হয় না? মাঝে মাঝে দেখবেন যে পেঁয়াজের দাম বেড়ে গেলে এটার ডিমান্ড যখন বেড়ে যায় কি করি আমরা? মাঝে একটা রিউমার ছড়িয়েছিল না, লবণ নাই, মনে আছে? মনে আছে, লবণ পরে পাওয়া যাচ্ছিল না একটা দোকানেও, সবাই কিনে নিয়ে গেছে। একজনের 1 কেজি দরকার, ভুয়া ছিল। রিউমার। আপনি যেটা বলছেন প্রাইসের সাথে ডিমান্ডের সম্পর্কটা হচ্ছে আপনার কি বলেন তো? প্রাইস বাড়লে ডিমান্ড কমে, প্রাইস বাড়লে ডিমান্ড কিন্তু কমে যায়, এবং ডিমান্ড যখন কমে, সরি প্রাইস যখন কমে ডিমান্ড আবার বাড়ে। ঠিক আছে, যাই হোক, দ্যাটস দ্য এন্ড অফ দ্য লেকচার। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আপনাদের সাথে আবার ক্লাস কবে? আচ্ছা, আপনাদের একটা কুইজ দেবো, আমি বলতেছিলাম।
হ্যাঁ করেন।